গল্পটি সম্পূর্ণই কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এবার গল্প শুরু করা যাক। এই মেয়ে, পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? পুরুষশালী ভরাট কণ্ঠ শুনে চমকালোতে সামনের পুরুষটির উপর থেকে নজর সরিয়ে তাড়াতাড়ি করে লেখায় মন দিল। বুকটা ধুকবুক করছে ভয়ে, সামনে তাকানোর সাহস হচ্ছে না। পরীক্ষা শেষ হলে যদি কিছু বলে, এই ভয়ে কোনো মতে পরীক্ষা দিয়ে পাশের এক বান্ধবীর দ্বারা খাতা জমা দিয়ে দেয়। তারপর এক প্রকার লুকিয়ে পালিয়ে এসেছে। এবার পরিচয়টা দেওয়া যাক। কিম তেয়ং, যার বাবার নাম হচ্ছে সুগা, মায়ের নাম হচ্ছে জিহব, আর ওনাদের আদরের একমাত্র রাজকন্যা তে। মাঝে মধ্যে আবার জমিদার কন্যা, নবাবের বেটি এসবও বলে। মানে তের আমূল বক্তব্য আর কি। গ্রীষ্মের সকাল হতেই সূর্য মামা প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে রেখেছে। সকাল 9টা মনে হচ্ছে দুপুর 12টা। এত রোদের তাপ, বাহিরে বেরোনো যেন মুশকিল। তাই কলেজ গেটে দাঁড়িয়ে আছে তার দুই বান্ধবীর জন্য। ওরা আসলে একসাথে কলেজের ভিতরে ঢুকবে। পরীক্ষা শেষ হয়েছে গত শনিবার, তারপর ছুটি ছিল 1 সপ্তাহ। তাই কলেজের সামনে দাঁড়িয়ে এক মনে ফোন চাপছিল, হয়তো কাউকে মেসেজ করছিল। হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠে চমকালোতে কানে এলো স্বল্প রাগান্বিত কণ্ঠ। এই মেয়ে, ম্যানার্স জানো না? কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ফোন চাপছো? তোমার ক্লাস নেই? কলেজে আসো এসব করতে? কাকে মেসেজ করছিলে? বাবা মা এসব করতে কলেজে পাঠায়? তে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সামনে জাংকুক স্যার, চোখে মুখে রাগ, বিরক্তি দেখেই বোঝা যাচ্ছে। তে কিছু বলার আগেই ঘট ঘটিয়ে চলে গেলেন। যাওয়ার আগে সানগ্লাসটা চোখে পড়ে একবার তেয়ের দিকে তাকিয়ে আবার নজর সরিয়ে পা বাড়িয়ে ঠোঁটের কোণে আড়ালো উশৃঙ্খল ম্যানারলেস। এই দুটো শব্দ যেন তেয়ের মস্তিষ্কে গেঁথে গেল। রাগ উঠল ভীষণ। শালা, ক্রাশ খেয়েছি বলে এমন ভাব সহ্য করব না। আমাকে ম্যানারলেস বলিস? আমি না, তোর বউ ম্যানারলেস হবে বুঝলি? তেয়ের বিড়বিড় করা বলা কথার মধ্যে হাসি মুখে হাজির হলো তেয়ের দুই বান্ধবী রোজি আর লিজা। এখানে দাঁড়িয়ে স্যারকে দেখলি? আমরা আসার সময় দেখলাম স্যার আমাদের পাশ করে আসলো। দেখে আর কি হবে, সব সময় যেখানে দেখতে পাই শুধু ধমকায়। ক্রাশ খেয়েছি বলে কি বারবার ধমক সহ্য করব? আজ আবার কি হলো? অতপরতে সবটা বলে উঠল। তোর এই রাগারাগি আমাদের দুজনের কাছে সীমাবদ্ধ। স্যারের সামনে গেলে ভয়ে তোর হাঁটু কাঁপে। ওই একটা সিনেমা আছে না, ওই সিনেমার নায়িকার মতো তোদের দুজনের সব দাঁত পড়ে যাক, ফোকলা হ। তারপর কোনো বেটা তোদের বিয়ে না করুক। শকুনের দোয়ায় গরু মরে না। কেউ বিয়ে না করলে জাংকুক স্যারকে পটাবো। খবরদার আমার স্যারের দিকে নজর দিবি না, নয়তো তোর ওই চোখ উঠে যাক। ঘন্টা দিতেই 3 জনে ছুটল ক্লাসরুমে। প্রথম ক্লাস শেষ হওয়ার পর দ্বিতীয় ক্লাসের স্যার আসেনি। তারা 3 জন গল্প করছিল। গল্পের মাঝি তিন দুই বান্ধবী তেকে ইশারা করতে লাগলো সামনের দিকে। তে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনে তাকাতেই চোখ চড়ক গাছ। জাংকুক স্যার কখন আসলেন? এখন তো এই স্যারের ক্লাস হওয়ার কথা না, আজ আমার কি হবে? স্যার যে রাগে বৃষ্টিতে তাকিয়ে আছে, না জানি কি করে। জাংকুক তে সহ তের বান্ধবীদের দাঁড়াতে বলল, আমার ক্লাস থেকে বাহির হয়ে যাও। সরি স্যার, আর হবে না। আমি এক কথা রিপিট করতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাও। আমার ক্লাসে আমার অভদ্রতা এবং বিশৃঙ্খলা আমি একদমই পছন্দ করি না। কি আর করার, 3 জনে গোমরা মুখ করে ক্লাস থেকে বেরিয়ে আসলো। ক্লাসের কিছু ছেলে মেয়ে তাদের দেখে মুখ চেপে হাসলো। এটা যেন সহ্য হলো না, গায়ে জ্বালা ধুয়ে দিল। তাদের সাথে স্যারকে শতখানি গালি উপহার দিলাম, তা আবার মনে মনে। সামনাসামনি গালি দেওয়ার এত সাহস কি আর আছে? স্যারকে বলা এর সবচেয়ে বিখ্যাত গালি হলো বুনো বাঘ। কলেজের মাঠে কাঁঠাল গাছের নিচে বসে আছে 3 বান্ধবী, অপেক্ষা করছে পরের ক্লাসের জন্য। একটু পর ক্লাস শেষ করে জাংকুক স্যার বাহির হলেন। ইস কি কিলার লুকিং! এই জন্য তার উপর শত শত মেয়ে ক্রাশিত, তার মধ্যে আমিও। আমার মধ্যে অনেকে এখন স্যারের দিকে তাকিয়ে আছে। তাদের নজরগুলো আমার সহ্য হয় না, ইচ্ছে করে সবগুলো ছিঁড়ে ফেলি। আমার সাথে স্যারের প্রথম দেখা হয়েছিল কলেজের অনুষ্ঠানে। পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল। সেই প্রথম দেখে ভালো লাগা, যা অষ্টাদশী মনে ভীষণ ছাপ ফেলে রইল। এই ভালো লাগা থেকে পাগলামি নাকি ভালোবাসা, তাই এই অষ্টাদশীর মন এখনও জানি না। কলেজ ছুটির আগে দারুণ চাচা জানালেন স্যার তার সাথে দেখা করতে চায়। তাই মনে মনে ভাবলো, ক্লাস থেকে বাহির করে দিয়েও শান্তি হয়নি, আবার কি বলবে। চল আগে শুনে আসি। এর সাথে তের বান্ধবীও আছে, রোজি আর লিজা। অফিস রুমের দিকে পা বাড়ানোর আগেই কল আসলো। অসময়ে কল আসায় তে বিরক্ত হলো। দাঁড়িয়ে পড়লো দুজনে। ব্যাগ থেকে ফোন বাহির করে দেখলো আননোন নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো,
তে আই লাভ ইউ। তে রেগে গেল, একে তো চেনে না, তার উপর নাম ধরে ডেকে এসব কি বলছে। রেগে কিছু বলতে যাবে তার আগে পরিচিত কৌশলী কণ্ঠস্বর তার কানে ভেসে আসলো। বেয়াদবির সব সীমানা পার করে আবার বয়ফ্রেন্ডের সাথে কলেজে এসে কথা বলছো? চাচা বলেনি ডেকেছি আমি? স্যার, এখনই যাচ্ছিলাম, কিন্তু আমার এত অঢেল সময় নেই। কালকে তোমার গার্জিয়ান নিয়ে কলেজে আসবে। কেন স্যার, গার্জিয়ানের কি দরকার? আমি নাচবো সেটা দেখাতে ডেকেছি। তাহলে গার্জিয়ানের কি দরকার স্যার? আমাকেই দেখাতে পারেন। কি বললে? তে চুপ হয়ে গেল। হুট করে কি বলে ফেলেছে। তখন না বুঝে বললেও এখন বুঝতে পারছে। না স্যার, কিছু বলেনি, গার্জিয়ান নিয়ে আসবো, আপনি যান। তে হেসে কাটিয়ে দিল। জাঙ্কুক দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর গটগটিয়ে চলে গেল। উফ, কি বাসলাম, কি ভুল কথাটাই না বলে ফেলেছিলাম। তখন কোন ছোকরা ফোন দিয়েছিল দেখতো, শুধু শুধু বাস খাওয়ালো। তাই ফোনের দিকে তাকালো, কল কেটে গেছে। ও দাঁতে দাঁত চেপে বলল, বাড়ি যাই, তারপর দেখি কি ওরা আই লাভ ইউ বলা বের করবো আমি। পরের দিন তাই কলেজে পৌঁছানোর আগে লিজা আর রোজি এসেছে। ওরা দুজনেই তের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই দেখতে পেল জাঙ্কুক স্যারকে। ওনাকে দেখে লিজা আর রোজি কোনো মতে সালাম দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। স্যার মানুষের সুবিধা নয়, এনাদের থেকে দূরে থাকাই ভালো। জাঙ্কুক কিছু দূর যেতেই আমার পিছনে ফিরে তাকিয়ে বলল, তোমাদের ওই বাদর বান্ধবী কোথায়? এখনো আসেনি? আসলে গার্জিয়ানকে নিয়ে আমার সাথে দেখা করতে বলবে। লিজা মিনমিনিয়ে মাথা ধরে বলল, ঠিক আছে স্যার। দিয়ে আস্তে আস্তে বেশ লেট হয়ে গেল। এসে দুই বান্ধবীর হাত ধরে ক্লাসরুমে প্রবেশ করলো। ক্লাসেতে কোনো কথা বলেনি। স্যার পড়া হলো, সব পেয়েছে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় জাঙ্কুক স্যার যখন তাকিয়েছিল তখন কি যে ভালো লাগছিল তা বলে বোঝানো যাবে না। ক্লাস শেষ করে সবাই বের হচ্ছে আর স্যার দাঁড়িয়ে আছে। তে পাশ কাটিয়ে যেতেই জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ মিশে আসলো, তোমার গার্জিয়ান কোথায়? তাদের নিয়ে তাড়াতাড়ি অফিস রুমে আসো। কিছুক্ষণ পর অফিস রুমে দাঁড়িয়ে আছে তে অনুমতি নিয়ে রুমে ঢুকতেই জাঙ্কুক চোখ তুলে তাকালো, অভিভাবক কোথায়? আসলে স্যার, আমার দাদা অসুস্থ, তাই আব্বা আম্মু গ্রামে গেছে, তাই আসতে পারেনি। দাদা অসুস্থ? তবে তুমি যাওনি কেন? স্যার, আমার পড়াশোনা আছে, এজন্য আমার রেখে গেছে। আর দাদু একেবারে বেশি অসুস্থ না, তাই যায়নি। বিয়ের কথা শেষ হতেই জাঙ্কুক ব্যঙ্গ করে বলল, এত পড়াশোনা টান, তাহলে আমার সাবজেক্টে সবচেয়ে কম নাম্বার তুমি পেয়েছো কেন? এত কম নাম্বার কেউ পায়? আমি তো এমন পড়া পড়াই না যে কম নাম্বার পাবে। এই জন্য তোমার গার্জিয়ান ডেকেছিলাম। স্যার, আমি তো আগে ক্লাস করিনি, কিছু পড়া হয়নি, তাই এত। কথা শেষ না করতেই জাঙ্কুক বলে উঠল আবারও, কোনো এক্সকিউজ দিতে হবে না, কয়েকদিন পর আবার ক্লাস টেস্ট নিব, তখন দেখব। আর হ্যাঁ, তোমার আব্বুর সাথে আমি কথা বলে নিব। আপনি আমার আব্বুকে চিনেন? না, শুধু চিনি মিনি অঙ্গিকে। ওমা, আপনি আমার বাবার নামও জানেন? দাদার নামও জানি। শুনবে? তে মুখ বাঁকালো, আমার দাদার নাম আমি জানি, আপনার বলতে হবে না। এই মেয়ে, তুমি মুখ ভাঙ্গাচ্ছ? তে দাঁত বের করে উত্তর দিল, না স্যার, সে সাহস কি আর আমার আছে? জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো। বুঝতে পারছে মেয়েটা তার সাথে ফালতামো করছে, কিন্তু আশেপাশে আরো দুজন মানুষ আছে বলে কিছু বললো না। স্যার, আমি কি যাব? না মানে, পা ব্যথা হয়ে গেল, এমনি কালকে গিয়ে ব্যথা পেয়েছিলাম। যাও। গম্ভীর উত্তর শুনে তে আসার সময় ব্যঙ্গ করে আওড়ালো, যাও। কি বললে? তে মুখে হাত দিল। কথা চাপার জন্য হেসে বলল, কিছু না, ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো, সাথে কষ্টও বোঝেন। রুম থেকে বাইর হয়ে মুখ বাঁকিয়ে বলে উঠল, ধন্যবাদ না ছাই দিব, ভয়ের ভালোও নেই, কষ্টের কও বুঝে না। অনেক সময় এমন হয়, ভালোবাসা ভালো লাগার পার্থক্য বুঝতে পারে না। একবার মনে হতে থাকে তাকে সবসময় মনে পড়লে মুখে মুচকি হাসি বিরাজ করে, মনের অন্তরালে তার নামই বাজে, হৃদয় অরণ্য তার বসবাস চলে। এসব বোধহয় ভালোবাসা। আবার কখনো মনে হয় ভালো লাগা, তবে মন বলে ভালোবাসা নাকি ভালো লাগা তা বুঝতে পারি না, আর বুঝতে চাই না। শুধু এতটুকু জানি, আমার ওনাকে পেলে মন্দ হবে না, জীবনের অনেক চাওয়ার মাঝে সবচেয়ে বড় পাওয়া হবে। বাসায় ফিরে এসে তে নিজেকে আয়নায় দেখে, মুখে ক্লান্তি, কিন্তু চোখে সে একই প্রশ্ন, এই যে ভালো লাগা নাকি ভালোবাসার পরিণতি কি? রাতের খাবারের সময় তে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আব্বু, আজ এত খুশি, তার কারণ কি? মা, আগামী শুক্রবারে আমরা তোমার কাকুর বাসায় যাব, ওনার ছেলে এসেছে দেশের বাইরে থেকে, তাই আমাদের সবাইকে যেতে বলেছে।
ওনার ছেলে বিদেশ থেকে আসছে ভালো কথা, কিন্তু আমাদের যেতে হবে কেন? আর গেলে তোমরা যাও, আমি যাব না। আমার অপরিচিত মানুষের বাসায় যেতে ভালো লাগে না। ওর মা তোকে খুব পছন্দ করে, বলেছে যদি তোদের রুচি মেলে তাহলে বাকিটা সময়ের ব্যাপার। তবে তুই ভয় পাস না, জোর করব না। তুই কোনো কথা বলো না, শুধু মাথা নিচু করে খেলো। কিন্তু তার মন অন্য কোথাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে বন্ধু মহলের আড্ডা গ্রুপে কথা চলছে তে আর জাংকুক স্যারকে নিয়ে। রোজি তেকে মেনশন দিল তারা নাকি জাংকুক স্যারের ফেসবুক আইডি খুঁজে পেয়েছে। তের মনে খুশির বন্যা বইল। চট করে আইডিতে ঢুকে রিকোয়েস্ট দিল। প্রোফাইল চেক করে দেখলো স্যারের কোনো ছবি নেই। তাহলে বুঝলো কিভাবে এটা স্যারের আইডি? আরে এটা নতুন আইডি, দেখ স্যারের বায়োডাটা সব মিলছে। তে দেখলো, বিশ্বাস করতে মন চাইলো, বিশ্বাসও করে ফেললো। আইডির তখনই একটা পোস্ট সামনে পড়লো, ভালোবাসলেই পাওয়া যায় না, যদি হয় একতরফা ভালোবাসা তবে সেটা পাওয়ার আশা নিছকই ছেলে মানুষের ছাড়া আর কিছু না। সেদিন রাতটা তীর কেটেছে অদ্ভুত এক অস্থিরতায়। চাঁদের আলোয় বারান্দায় দাঁড়িয়ে শুধু একটাই প্রার্থনা করলো, যার জন্য এত টান, যদি তাকেই না পাওয়া যায় তবে এই টান কেন? পরদিন সকালে কলেজের রুটিন মাফিক ক্লাসে স্যারের আগমনের ঠিক আগে সবাই চুপ। জাংকুক স্যার দরজায় এসে দাঁড়াতেই যেন দমকা হাওয়ায় থমকে যায় মন। অনুভূত হয় অবাধ্য শিহরণ। একটু পর ক্লাসে প্রবেশ করে বলেন, আজকে আমরা পিছনের অধ্যায়গুলো একটু দেখব এবং ছোট ক্লাস টেস্ট নেব। রেডি তো? সবাই মাথা নিচু করলো। তে আশেপাশে তাকালো। স্যার বই হাতে নির্লিপ্ত দাঁড়িয়ে আছে। তেয়ের বান্ধবীরা ফিসফিস করে বলছে, হঠাৎ ক্লাস টেস্ট? আগে বলেছিল কি? না তো, আমরা জানি না। চুপ কর, যা বলছে করি, নয়তো বকা খেতে হবে। তুই শ্বাস চেপে ধরে। আজ যদি ক্লাস টেস্টে ও কম নাম্বার পায় তাহলে অপমান ফ্রি। সবাইকে প্রশ্ন দেখিয়ে দিলেন, শুধু বাকি রইল তে। ও চুপচাপ দেখছে, তাকে কেন প্রশ্ন দিচ্ছে না। কিন্তু অদ্ভুতভাবে স্যার যখন তের নাম ধরে ডেকে ব্ল্যাকবোর্ডে ইশারা করে বলেন, তুমি এই 3 নাম্বারটার উত্তর দাও। তেকে আগে অন্য এক জায়গায় উঠিয়ে দিয়েছিল। স্যারের ইশারা অনুযায়ী প্রশ্ন দেখে খাতা বাহির করে লিখতে গিয়ে দেখে কলম নেই। সর্বনাশ, এখন কলম কার কাছ থেকে চাইব? সামনে স্যার, কথা বলে ধমক খেতে হবে। আশেপাশে তাকিয়ে বান্ধবীকে ফিসফিস করে ডাকলেও শুনতে পেল না। তবে স্যার ঠিকই বুঝতে পারলো। পকেটে রাখা হাত দুটো বুকে গুজে ভুরু কুঁচকে তাকালো। কি হলো, লিখছো না কেন? স্যার, কলম আনতে ভুলে গিয়েছি। কেমন স্টুডেন্ট যে কলম আনতে ভুলে যাও? কলেজে ক্লাস করতে আসো নাকি ঢং করতে আসো? খাতা কলম নিয়েছো কিনা জানো না? এখনো ছোট আছো। আজ কলম নেই, কাল ক্লাস ফাঁকি। এসব না করে পড়ালেখা বাদ দিয়ে বাসায় বসে থাকো। তের মুখটা ততক্ষণে কালো হয়ে গেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ক্লাসের বাকি স্টুডেন্টরা আর চোখে তাকাচ্ছে, কেউ আবার মুখ টিপে হাসছে। তের মুখখানা দেখে বোধহয় একটু মায়া হলো। নিজেকে শান্ত করে তেকে ইঙ্গিত করে কিছুটা শীতল কণ্ঠে বলল, লিখতে হবে না, মুখে বলো। তে চোখ তুলে সামনে তাকালো। স্যারের সাথে চোখাচোখি হতেই স্যার অন্যদিকে তাকালো। তে উঠে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে পুরো উত্তর দিল। ক্লাস নিস্তব্ধ। স্যারের চোখেও এক চিলতে বিস্ময়। তিনি যতটুকু আশা করেছিলেন তার থেকে ভালো উত্তর দিয়েছে। একটু চুপ থেকে বলে উঠল, গুড। আগে যদি এভাবে ক্লাসে মন দিতে তাহলে অভিভাবক ডাকতে হতো না। আর হ্যাঁ, এভাবে পড়বে। আর আমার সাবজেক্ট সহ সব সাবজেক্টে ভালো মার্ক পাওয়া চাই। সকলকেই বলছি, শুনে রাখো। তে কোনো জবাব দিল না, কিন্তু ভিতরে যেন একটা বিজয়ের হাসি। ব্রেক টাইম। তে একা একা করিডোরে দাঁড়িয়ে হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুমি কি আমাকে ভয় পাও? তে ঘুরে তাকিয়ে দেখে জাংকুক স্যার দাঁড়িয়ে। ভয় না মানে আপনি তো খুব রাগী, তাই? স্যার কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, রাগী না হলে কি তোমাদের মতো গদ্দপদের ভালো করা যাবে? তে না চাইতেও বলল, না। স্যারের সামনে যাই হোক কিছু বলা যায় না। জাংকুক স্যার হালকা হাসলেন। সেই হাসিতে মুগ্ধ হলো অষ্টাদশের আবেগী মন। তে কিছু বলতে পারলো না, শুধু চোখে চোখ রাখলো। জাংকুক চলে গেল, তে দাঁড়িয়ে রইল। এই কি মায়া মানুষটার মধ্যে, এত ভালো লাগে কেন? এ কি শুধু আবেগের টান? এরপর কেটে গেল 4 দিন। আজকাল ক্লাসেতে পড়া দিতে পারে, যার কারণে জাংকুক স্যার একটু সন্তুষ্ট বটে। তুই করিডোরে দাঁড়িয়ে। আজকে তার 2 বান্ধবী আসেনি। একা ভালো লাগছিল না, তাই বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছিল। হঠাৎ পাশে এসে দাঁড়ালো সাইনো স্যার। তিনি আমাদের ক্লাস পান না, তবে মাঝে মধ্যে কথা বলতে আসে। দেখতে খারাপ না, তবে জাংকুক স্যারের মতো নয়। স্যার একবার বৃষ্টির দিকে তাকিয়ে বলে উঠল, বৃষ্টি তোমার পছন্দ? তে কাপা গলা জবাব দিল, হ্যাঁ খুব। জানো,
বৃষ্টির মতো কিছু মানুষও খুব নরম হয়, কিন্তু তাদেরকে সবাই বোঝে না। তে ঠিক বুঝতে পারো না কি বোঝালো, তাই আবার জিজ্ঞাসা করলো, কি বলছেন? অনেক কিছু, কিন্তু তুমি বুঝো না। সাইনু স্যার আরো কিছু বলতে যাবে, তার আগে পাশ থেকে জাংকুক স্যার বলে উঠলো, আপনাকে হেড স্যার ডেকেছে, তাড়াতাড়ি যান, জরুরি কথা আছে। জাংকুক স্যার পাশে কখন এসে দাঁড়িয়েছে দেখতে পারেনি। সাইনু স্যার একটু থতমত চেহারা নিয়ে দাঁড়ালেন, কারণ জাংকুক স্যার শুনতে পেয়েছে নাকি এই ভয়ে। জাংকুক স্যার এক পলক তাকিয়ে আবার না দেখার ভান করে চলে গেলেন। বৃষ্টি ভেজা সেই মুহূর্ত থেকে তের মন কেমন যেন বদলে গেছে। ক্লাসে জাংকুক স্যারের প্রতি চেনা অনুভূতি, নিষিদ্ধ মুগ্ধতা আরো ঘনীভূত হচ্ছে। শুক্রবার সকাল, আজ সেই বিশেষ দিন, আঙ্কেলের বাসায় যেতে হবে। এই কথাটা সকাল থেকে তের মাথায় ঘুরছে বারবার। অতবার তারা পৌঁছে গেল গন্তব্যস্থানে। অচেনা এক বিশাল বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো হলো। সেখানে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করলো তে সহ তের পরিবার। পরিচয় শেষে তে জানতে পারলো আজকে আঙ্কেলের বড় ছেলের মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে এত আয়োজন। কিন্তু আব্বু আম্মু আগে বলেনি, এজন্য ভীষণ রাগ হচ্ছে। হয়তো এই কারণে বলেনি। আমি এত মানুষের ভিড়ে আসতে চাই না, আর অপরিচিত মানুষের আনাগোনা হলে তো আরও না। বিরক্তির এক পর্যায়ে কেক কাটার পর্ব আসলো। সবাইকে ডাকা হচ্ছে কেক কাটার স্পেশাল জায়গায়। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তখনই আঙ্কেলের স্ত্রী আসলেন। কিছুটা খুশি হয়ে থুতনি উঁচিয়ে বললেন, তাই তো দেশে থাকবে এবার বেশ কিছুদিন, ওর জন্য ভালো একটা মেয়ে খুঁজছিলাম। তোমার কথা শুনিয়ে বললাম দেখা তো হোক। কায়ও আসলো, তখনও কিছু বলেনি, শুধু মুচকি এসেছে। তে মাথা নিচু করে রেখেছে, কোনো জবাব দেয়নি। তোর কেমন লাগলো ছেলেটাকে? তে জানে উত্তরটা সহজ নয়। তার মুখে শুধু একটাই কথা ছিল, আব্বু ভালো মানুষ হতেই পারে, কিন্তু আমার মন নয়। তের বাবা শুনলেন, প্রতি উত্তর বললেন, তোমার যা ভালো মনে হবে। থ্যাংক ইউ আব্বু, আমি নিজেকে জানি নিজে কি চাই, তাই মানি। এই পর্যায়ে কেক কাটার পর্ব আসলো। সবাইকে ডাকা হচ্ছে কেক কাটার স্পেশাল জায়গায়। হঠাৎ মনে হয়ে বাহির দরজার দিকে কাউকে দেখে অবিশ্বাস্য চোখে তাকায়। আবার ভুল দেখছে ভেবে চোখ বন্ধ করে চোখের পাতা বুলিয়ে চোখ খোলে। তারপর দেখে কেউ নেই। তে মনে মনে বলল, যেদিকে তাকাই শুধু ওনাকে দেখি। এ কেমন অসুখ, যে অসুখের ঔষধ নেই, আছে শুধু মুগ্ধতা। তুমি এখানে? পরিচিত কণ্ঠ শুনে বাম পাশে তাকালো, আবার একই মানুষকে দেখতে পেল। তখনের মতো কল্পনা কিংবা চোখের ঘুম ভেবে রাগে রাগে চোখে তাকিয়ে বলল, যেখানে যাই সেখানে আপনাকে দেখতে পাই কেন? আপনি আমাকে সবসময় জ্বালান কেন? সারা দিন রাত শুধু আপনাকে নিয়ে ভাবতে ভাবতে পাগল হয়ে গেলাম। বাট কি সব বলছো? মাথা ঠিক আছে? দিনে স্বপ্ন দেখছো নাকি? আর পাগল হয়ে গেলে পাবনা দিতে পারো। হালকা রাগান্বিত কণ্ঠে তে চমকে উঠল। চোখের সামনে আসলে জাংকুক স্যার। এ স্বপ্ন নয়, বাস্তব। কিন্তু তিনি এখানে কেন? কি করে আসলো? এত প্রশ্ন নিজের মনে রেখে সামনের দিকে তাকিয়ে স্যারের দিকে ভাবুক দৃষ্টিতে রইল কিছুক্ষণ। আমি সব কি বললাম? বলিতে কোনো মতে দৌড়ে ওর আম্মুর কাছে যায়। জাংকুক হা হয়ে তের কাণ্ড দেখলো। ওর যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের ভাঁজে আড়ালো, স্টুপিড। তে যেন কিছুতেই বুঝতে পারছে না জাংকুক স্যার এখানে, কিন্তু কেন? এদের সাথেই বা কি সম্পর্ক? এত সব প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। চলো, হাত দিয়ে সামনে দেখিয়ে বোঝালো কেক কাটা হবে সেখানে যেতে। এই আয়োজন, এই ভিড়, পাত্রের বাড়ির সবকিছু যেন হঠাৎ থেমে গেছে ওর জন্য। ইচ্ছে না থাকার পরেও যখন এসেছে তাহলে যেতে হবে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে বারান্দায় এসে তে জানালার গ্লাসের ওপাশে নীল আকাশের দিকে তাকালো। দেখতে পেল নীল আকাশে কিছু শুভ্র পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে নীল সাগরের বুকে স্বচ্ছ জল। এদিকে তেমন কেউ নেই বলেই চলে। তের হঠাৎ মুখে আচমকা হাসি ফুটলো, গুনগুন করে গানও ধরলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। শুধু ভালোবেসে থমকে গেলে হবে না, পড়ালেখাটাও ঠিক মতো করতে হবে। এসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো, সামনে পরীক্ষা, সেটা মাথায় রাখো। ভরাট কণ্ঠের মানুষটিকে দেখার জন্য তে ধপ করে ঘুরে দাঁড়ালো। আচমকা কারো কণ্ঠ শুনে বুক ধড়ফড়িয়ে উঠল। বুকে হাত দিয়ে ভরাট কণ্ঠে বলে উঠল, জাংকুক স্যার আপনি? হ্যাঁ আমি। স্বপ্ন না বাস্তব? আর তখন কি ভুলবার বকছিলে? তের কণ্ঠটা ভেঙে গেল। কি উত্তর দিবে? আশেপাশে তাকালো, পালানোর পথ নেই। যেদিক দিকে যাওয়া যায় সেখানে জাংকুক স্যার দাঁড়িয়ে আছেন। তে উপায় না পেয়ে চোখ বন্ধ করে বলে উঠল, তখন আপনাকে বলিনি তো, আমি ভেবেছিলাম অন্য কেউ। চোখ খুলে দেখি জাংকুক স্যার সন্দিহান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর
বাঁকা চোখে চেয়ে জিজ্ঞাসা করলেন, শাড়ি পরে এসেছো কেন? আজকে কারো বিয়ে ছিল? আমার জানা মতে আজ বার্থডে ছিল। তবে কেন স্যার, শাড়িতে ভালো লাগছে না? জঘন্য লাগছে। এখানে এত মানুষ, তোমার বয়সের কোনো মেয়ে শাড়ি পরে আসেনি, অথচ তুমি এসেছো। একদম বাজে লাগছে। তের মনে কালো মেঘের ছায়া দেখা দিল। মানুষ বলে শাড়ি পরলে সব মেয়েকে সুন্দর লাগে, অথচ তিনি বলছে জঘন্য লাগছে। সে তো আশা করেছিল সুন্দর লাগবে বলবে, কিন্তু তার হলো কই, হলো তো উল্টোটা। জাংকুক বোধহয় কিছু বলতে চাইলো, তখন এক ভদ্র মহিলা আসলেন। জাংকুক, তুই এখানে? তোকে সব জায়গায় খুঁজছি আমি। স্যারের দৃষ্টি ভদ্র মহিলার দিকে। আমিও সেদিকে তাকিয়ে ভাবছি তিনি কে। ততক্ষণে ভদ্র মহিলা আমাদের কাছে এসে দাঁড়ালো। জাংকুক দৃষ্টি লক্ষ্য করে মহিলাকে বললেন, কি হয়েছে আম্মু, কি দেখছো? তুই বুঝতে পারলো এই মহিলা ওনার মা। মেয়েটা কে, চিনিস নাকি? আমার স্টুডেন্ট। জাংকুকের সোজা উত্তর। ভদ্র মহিলা গাল ভরে আসলেন, স্যারকে দেখে বুঝে গল্প করতে এসেছো? স্যার স্টুডেন্ট এক জায়গায় দাওয়াতে আসছো। তে কোনো মতে জি বলল, তা তোমার বাবার নাম কি মেয়ে? তে উত্তর দেওয়া শেষ না হতেই আরো কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তার আগে ডাক পড়ে তের মায়ের। তে আসছে বলে ছুটে গেল। জাংকুক মায়ের দিকে নজর দিল, তার দৃষ্টি সন্দিহান। তা বেশ বুঝতে পারলো, কি আর গল্প করবো, পড়াশোনার বিষয় বলছিলাম। মেয়েটা কি সুন্দর, তাই না? যদি তুই বিয়ে করতে রাজি হতি তাহলে এরকম সুন্দর একটা বউ আমার ঘরে আসতো। দেখ কি সুন্দর করে হাসছে। জাংকুক মায়ের ইশারা অনুযায়ী তাকালো। তে তখন একটা বাচ্চার সাথে খেলছিল, তাকে হাসানোর চেষ্টা করছিল, সাথে নিজেও হাসছিল। সে কি মায়াবী হাসি, যাতে খুন হতে পারে শত যুবকের রাতের ঘুম। জাংকুক নজর সরালো মায়ের দিকে বিরক্তির চাহনি নিয়ে, তাকে হাত ধরে টেনে নিয়ে গেল অন্যদিকে। এমন সময় আঙ্কেলের স্ত্রী আবার এসে বললেন, তে মা, চল একটা ছবি তুলি। সবাই চাইছে একটা ছবি। তার চোখে মুখে স্পষ্ট খুশি। তে কাঁপা কাঁপা গলায় বলল, আমি একটু অসুস্থ ফিল করছি আন্টি, পরে তুলবো। জাংকুক এক পাশে দাঁড়িয়ে সব শুনছিল। আন্টি, ওকে ছেড়ে দিন, ওর শরীরটা একটু ভালো নেই মনে হচ্ছে। আন্টির মুখটা কালো হয়ে গেল, তবুও বলে উঠল, আচ্ছা ঠিক আছে বাবা, আর জোর করবো না। তারা চলে যেতেই জাংকুক ধীরে ধীরে বলে উঠল, তুমি সব কিছুর চাপে হারিয়ে যেও না তে। কখনো নিজের পছন্দকে ভুল বোঝো না। সময় এলে মানুষ বুঝে নিতে পারে কার জন্য হৃদয়ের একান্ত জায়গাটা খালি রেখে দিয়েছে। তে শুধু তাকিয়ে রইল ওর চোখের দিকে। চোখে কথা জমে আছে, কিন্তু বলার সাহস নেই। গ্রীষ্ম পেরিয়ে বর্ষার আগমন ঘটেছে। চারদিকে বৃষ্টির পানিতে ভরপুর নদী, নালা, খাল, বিল। বর্ষার আগমন ঘটে যেমন মাটির তৃষ্ণা মেটাতে, তেমনই বর্ষার কদম কিংবা দোলন চাপা ফুটে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে। তবে তের মনটা খারাপ হয়ে গেল কলেজে যাওয়ার পথে, যখন একজোড়া কাপেলকে হাতে হাত ধরে হাঁটতে দেখলো। তার যদি এমন একটা দিন আসতো, পাশে যদি থাকতো সে পছন্দের মানুষটা, তবে মন্দ হতো না। ভাবনার পরক্ষণে তে নিজের মনকে শাসায়, না এসব ভাববো না। তবে বিকালবেলা হঠাৎ জাংকুকের ফেসবুক আইডিতে একটা মেয়ের সাথে ছবি দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, প্রিয় আরেকজন নারী, সাথে দুইটা লাভ ইমোজি। মেয়েটা ভীষণ সুন্দর, তবে সেটা তের কাছে অসহ্য লেগেছিল। পাশের মানুষটা কি তার সাথে এমন ছবি তুলতে পারতো না? মেয়েটার জায়গায় সেও থাকতে পারতো। অবাধ্য মন এসবই ভাবছিল। তে বারবার নিজেকে বোঝাচ্ছে স্যারকে পাওয়া সম্ভব নয়। ক্লাসে স্যারের প্রতি ক্রাশ খাওয়া কমন ব্যাপার, তবে তাদের নিয়ে স্বপ্ন দেখা নিছকই পাগলামি ছাড়া আর কিছুই না। এই কথাটা কালকে রাতে তার বড় খালামণির মেয়ে বলেছিল, আরো অনেক কিছু বলেছে। সেগুলো শোনার পর তে খানিকটা চুপ ছিল। নিজের মনকে সারা রাত বোঝানোর চেষ্টা চালালো। ভাবলো কালকে থেকে নতুন নিয়মে চলতে হবে, বাস্তবতা ভাবতে হবে। স্যারের প্রতি ভালো লাগা হোক ক্রাশ খাওয়া, সেটা সেই অবধি রাখতে হবে। কিন্তু মন কি আসলেই তা শুনবে? মন যে কারোর কথা শোনে না, সে চলে নিজ অনুভূতিতে, আর অনুভূতি আসে হুট করে, অনুমতিবিহীন। পরের দিন ক্লাসে জাংকুক ক্লাস শুরু করলো। পড়াতে পড়াতে হঠাৎ এক জায়গায় থেমে গেল। তে, এই অংশটা তুমি বোঝাও তো বাকিদের। তে চমকে উঠলো, আমি? হ্যাঁ তুমি। তুমি তো মনে হয় এই চ্যাপ্টার ভালো মতো বুঝো, নয়তো আমি ক্লাস করাচ্ছি। আর তুমি বাইরে তাকিয়ে আছো কেন? নিশ্চয়ই পারো, তাই না? তের মুখটা শুকিয়ে গেল, সাথে গলাও। স্যার, আমি পারবো না। তাহলে বাইরে তাকিয়েছিলে কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট পাবে নাকি ব্যাংক পাবে? জাংকুকের কথা শুনে ক্লাসে হালকা হাসির রোল উঠলো। তের মন আরো তীব্র খারাপ হলো। জাংকুক হয়তো তা বুঝতে পারলো। হাতে থাকা ডাস্টারটা দিয়ে টেবিলে আওয়াজ করে বলল, স্টপ দিস। সকলের হাসি মুহূর্তেই বন্ধ হয়ে গেল। তেকে বসতে বলল।
তারপর আবার পড়াতে শুরু করলো। সামনে থাকার কারণে মাঝে দুই একবার চোখাচোখি হলে তে মাথা নিচু করে রইল। নিষিদ্ধ জিনিসের প্রতি নজর দিতে নেই। কিছু জিনিস চাঁদের মতো সুন্দর এবং দামি, যা দেখার সাধ্য থাকলেও পাওয়া কিংবা ছোঁয়ার সাধ্য থাকে না। তিনিও ঠিক চাঁদের মতো, দেখা যায় কিন্তু ছোঁয়া যাবে না, পাওয়া যাবে না। সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, যেমন মানুষের মন মানসিকতা, ভালো লাগা, ভালোবাসা, সবকিছু শুধু সময়ের অপেক্ষা, কারো আগে কিংবা কারো পরে। তে মুগ্ধ হয়ে তার চাচাতো বোনের কথা শুনলো। সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, আজ মনে আছে কাল থাকবে, এভাবে চলছে দিন, সপ্তাহ, মাস, বছর। তবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। শুধু মনকে বোঝাতে হবে, সময় দিতে হবে নিজের মনকে। এখন সময়টা শরতের শেষ ভাগ। শরতের বিকাল মানে হালকা সোনালি রোদ। তে ছাদে বসে আছে, হাতে একটা ডায়েরি, পাশে একটা বই। চোখে এখন আর আগের মতো অস্থিরতা নেই। একটা সময় ছিল যখন দিন শুরু হতো জাঙ্কুক স্যারের ভাবনায়, রাত শেষ হতো মন খারাপের অন্ধকারে। কিন্তু সময় বদলেছে। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। পড়াশোনার চাপ, টেনশন, দুশ্চিন্তা আর কিছু বিষাক্ত অনুভূতি, সবকিছুর মধ্যে নিজেকে বদলে ফেলেছে তে। সবকিছু ভেবে তে দীর্ঘ শ্বাস ফেললো। পুরনো চিন্তা বাদ দিয়ে সামনে তাকালো। আজ সে প্রকৃতিকে দেখছে একটু অন্য চোখে। হাওয়ায় ওড়ানো চুলগুলো এলোমেলো হলেও সে বিরক্ত না, বরং বাতাসে সেই কোমল পরশ তাকে মুক্ত মনে করাচ্ছে। দূরে কোকিলের মিষ্টি কণ্ঠে ভেসে আসছে বিকেলের শান্ত আহ্বান। এই শান্ত বিকেল, ঝকঝকে নির্মল বাতাস, বাতাসের সাথে থাকা বেলি ফুলের ঘ্রাণ, সবকিছু আজ একটু বেশি মনোমুগ্ধকর। নিজেকে নিজে প্রশ্ন করলো, এতদিন আমি এমন করে প্রকৃতিকে দেখিনি কেন? নিজের করা প্রশ্নের উত্তর আবার নিজেই দিল। হয়তো তখন মন আটকে ছিল কারো চোখে হাসিতে, আর সে চোখ খুঁজে ফিরছে আকাশে, সবুজ পাতায়, ফুলে ফুলে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এবার 1 মাস কেটে গেল। হঠাৎ কলেজের গ্রুপে একটা মেসেজ আসে, আগামী সোমবার কলেজে বিদায় অনুষ্ঠান, সবাই উপস্থিত থাকবে। এই মেসেজটা দেখে অনেকক্ষণ চুপ করে থাকে। কলেজের শেষ দিন, এই শব্দটা হঠাৎ যেন বুকের মধ্যে ভারী হয়ে আসে। কত স্মৃতি, কত মায়া, কত না বলা কথা। আর জাঙ্কুক স্যার, বিদায় শব্দটাতে শুধু জায়গা ছেড়ে যাওয়া নয়, কাল থেকে দূরে সরে যাওয়া। দিনটা সোমবার, কলেজ ক্যাম্পাস সাজানো হয়েছে ফুল আর ফেস্টুনে। সকল ছাত্রছাত্রী এসেছে সুন্দর করে সাজিয়ে। তে উপস্থিত হলো সেজে গুজে, সাথে রয়েছে তার বান্ধবীও। ঠিক তখনই মাইকে ঘোষণা আসে, জাঙ্কুককে মঞ্চে ডাকার। তের বুকটা ধক করে ওঠে। হাঁটতে হাঁটতে মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়ালো জাঙ্কুক। আস্তার পরনে ফর্মাল শার্ট প্যান্ট, চোখে চশমা, মুখে হালকা হাসি। বক্তব্য শেষ করে জাঙ্কুক স্যার হাসলো। শেষে বলল, আশা করছি তোমরা আমাদের এবং আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে, নিজেদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। সবার জন্য দোয়া রইল। সবাই চুপ, তে নিঃশব্দে শুনছে। হঠাৎ মঞ্চ থেকে স্যারের দৃষ্টি তের চোখে আটকে যায় এক মুহূর্তের জন্য। তের চোখে পানি চলে আসে, কিন্তু সে দ্রুত চোখের কোণে বাধা দিয়ে ফেলে, কারণ সে আর আগের মতো দুর্বল নয়। বিদায়ের সময় ক্লাসরুমটা একবার দেখে নেয় তে, যেখানে প্রথম দিন জাঙ্কুক স্যারকে দেখেছিল, যেখানে প্রথম বুঝেছিল মন কি জিনিস। সব জায়গা যেন আজ চুপচাপ তাকিয়েছে তার দিকে। কলেজ জীবনের আবেগের নাম দেওয়া প্রথমে এক পাক্ষিক প্রেম। দিন গড়িয়ে রাত চলে আসলো। তে ছাদে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তের ফোনটা বেজে উঠল। সাধারণত অচেনা নাম্বার থেকে কল আসলে ধরে না, আজও তার ব্যতিক্রম নয়। কল কেটে গেছে। ছাদ পেরিয়ে দরজার কাছে পৌঁছাতে আবার কল আসে। এবার কলটা ধরে হয়তো পরিচিত কেউ হতে পারে। হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত হতে কোনো উত্তর আসে না, শুধু ভেসে আসে ঝিঝি পোকার আওয়াজ। মনে হচ্ছে কেউ নিরিবিলি কোনো স্থানে বসে কিংবা দাঁড়িয়ে আছে। উত্তর না পেতে বিরক্ত হলো। কাজ নেই, ফোন দিয়ে ফাজলামো করেন কেন? সামনে পেলে থাপ্পড় দিতাম। তের কথা শেষ হওয়ার সাথে সাথে কল কেটে দেয়। কান থেকে ফোন নামিয়ে আবারও বলে, এদের থাপ্পড় দিলে সোজা হবে এবং ভয়ও পাবে। তারপর মনে হলো, এটা সায়নও নয় তো? কিছু মাস আগে মাঝে মধ্যে কল দিত। একদিন খুব রাগ ছেড়েছিলাম, তারপর আর কল দেয়নি। আজ হয়তো দিয়েছে, ভয়ে কিছু বলার সাহস পায়নি। যাই হোক, আমার কি, এসবে আমার কোনো আগ্রহ নেই। এরপর কেটে গেল 2টা দিন। সকালবেলা তে ঘুমের মধ্যেই ছিল। হঠাৎ করেই তার ফোনটা ভাইব্রেশন শব্দে কেঁপে উঠলো। উফ, শান্তি নেই। আদো আদো ঘুম চোখে ফোনটা কানে নিল। হ্যালো। অপর প্রান্তে কে কি বললো ঠিক শোনা গেল না।
তবে তে চট করে উঠে পড়লো। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলো প্রায় 10টা বাজতে চলেছে। এত অবধি ঘুম খুব একটা হয় না। ব্রাশ করতে করতে নিচে নামলো, সোফায় ধরাস করে বসে পড়লো। আম্মু, আমাকে সকালে ডেকে দেওনি কেন? নবাবের বেটি, তোকে কোন সময় থেকে ডাকছি তার হিসাব আছে? লিজা কতবার কল করেছে দেখেছিস? তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। তোর বাবা তোর জন্য অপেক্ষা করতে করতে শেষে অফিসে গেল। আজ গেলে তো আবার 2 দিনের জন্য ছুটি নিতে হবে। তুই বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আস্তে দুই বান্ধবীর এক বান্ধবীর গায়ে হলুদ, সেই সুবাদে সেখানে গিয়েছে। ছেলের বাড়ির লোকজন মেয়েকে হলুদ দিচ্ছে। ছাদে মানুষের সমাগম বেশি হলো। এত মানুষ যে ছাদে ফাঁকা জায়গা রইল না। এত ভিড় ঠেলে যেতে গিয়ে হুমড়ে খেয়ে পড়লো পাত্র পক্ষের এক ছেলের গায়ে। সে কি লজ্জা! হ্যালো মিস, ব্যথা পাননি তো? এই ব্যক্তির দিকে না তাকিয়ে আশেপাশের মানুষের দিকে তাকালো। অবশ্য ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। ওই একই গেটআপ আর মাস্ক পরা 4টে ছেলের মধ্যে সে একজন। তবে কণ্ঠটা কোমল শোনালো। তের বান্ধবী রোজে বলে উঠলো, কিরে ব্যথা পেয়েছিস? ব্যথা তো পায়নি, তবে লজ্জা ঠিকই পেয়েছে। তের ইঞ্জিনিয়ে কণ্ঠে উত্তর দিল, না ব্যথা পায়নি। তারপর বুঝতে পারলো শাড়ির এক গজ খুলে যাওয়ার উপক্রম। 2 হাতে তা চেপে ধরে ছেলেটার মুখের দিকে না তাকিয়ে বলল, আমি আমি দুঃখিত। কথাটা বলে লজ্জায় এক দৌড়ে বাহির হয়ে গেল ছাদ থেকে। এমন লজ্জাজনক ঘটনা আর কখনোই না ঘটুক, আর সেই ব্যক্তির সাথে কখনোই মুখোমুখি না হোক, এমনই মনে মনে চাইল। পরের দিন ঠিক 4টে নাগাদ বরপক্ষ এসে পৌঁছায়। গেটের সামনে গাড়ি আসতেই হইচই পড়ে গেল। এবার গেট ধরার পালা সব বান্ধবী কাজিনদের উপর। এসব তের বান্ধবী এবং তের বান্ধবীর কাজিনটা সেখানে উপস্থিত হলো। কিছুক্ষণ পর বরপক্ষের একজন বলে উঠল, কে টাকা নিবে হাত পাতেন। তে হাত এগিয়ে দিতেই অন্য একজন তার কোমল হাতে টাকা দেয়। স্পর্শ পরিচিত না হলো কেমন জানি অনুভূতি হলো। যে অনুভূতির নাম নেই, শুধু মনে হচ্ছে বুকের মধ্যে ধুকবুক করছে, ঠিক যেভাবে আগে জাঙ্কুক স্যারকে দেখলে হতো। তে টাকাটা নিয়ে সামনে তাকায়, উদ্দেশ্য সেই ব্যক্তিকে দেখার, কিন্তু তা আর হলো কই। মুখ তো মাস্কের ভিতরে ঢাকা, আর চোখ সানগ্লাসের জন্য দেখা যাচ্ছে না। তবে লম্বা চৌড়া সুদর্শন যুবক, এটা বোঝা কঠিন নয়। ছেলেটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে সোজা, কোন দিকে তাকিয়ে আছে তা বোঝা যাচ্ছে না। কে তিনি? বিকাল গড়িয়ে সন্ধ্যা আসলো। তে রুম থেকে বেরিয়ে তার মাকে খুঁজতে লাগলো। এত মানুষের মধ্যে খুঁজে পাচ্ছে না। তে ঘুরে আসতে নিলেই কারো চওড়া প্রশস্ত বুকের সাথে ধাক্কা খায়, তবে এবার পড়ে যায় না। কিন্তু ভয়ে চমকে ওঠে, চোখ তুলে তাকিয়ে দেখে সেই ব্যক্তি যার মুখ দর্শন পাওয়ার আফসোস করেছিল। তে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে লোকটা হনহনিয়ে চলে গেল। তের কাছে লোকটাকে বেশ রহস্যজনক মনে হলো। কালকে কিংবা আজকে কত কথা শুনলো, লোকটি একটা কথা বলেনি। সবার থেকে কেমন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তিনি এখানেই বা কেন এসেছিলেন? এত প্রশ্নের উত্তর কে দিবে? অতঃপর বিয়ে পড়ানো শেষ হয়। এমন সময় একটি কালো গাড়ি আবার বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে পা নামাচ্ছে কেউ একজন। তাকে দেখার আগ্রহে সামনে তাকাতেই তের বান্ধবী ওকে টেনে নিয়ে গেল আরেক পাশে। কই নিয়ে যাচ্ছিস? ওটা কে আসলো? দেখতে দিলি না কেন? তে কিছুটা রেগে গেছে, কারণ ছাড়া এমন করে টেনে নিয়ে আসাতে। ওটা তোর জামাই, খুশি? হেয়ালি কথায় বিরক্ত হলো তে। পিছনে তাকিয়ে দেখে গাড়িটা দাঁড়িয়ে আছে, তবে লোকটি নেই। তার পাশে কেমন শোরগোল শুরু হলো, কিছুই বুঝতে পারলো না তে। সবার মুখে রহস্যময়ী হাসি। তুই হাসছিস কেন? কি হয়েছে? কিছু না, দেখ এক চমক আছে আজ তোর জন্য। তে ফুরুকসকে তাকালো। কিছু জিজ্ঞাসা করার আগে ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই ছেলেটি। তে তাকে দেখে চমকে তাকালো। পকেট থেকে হাত বাহির করে সামনে এগিয়ে ধরলো একটি সোনালী রঙের চকচক করতে থাকা আংটি। মুখ ফুটে ধীর কণ্ঠে বলল, উইল ইউ ম্যারি মি? কণ্ঠ শুনে চমকে উঠল তে। খুবই পরিচিত শোনালো সেই কণ্ঠ। তবে কি সে ভুল শুনলো কিনা সেই কনফিউশনে রইল। ছেলেটি চোখ থেকে সানগ্লাস খুলে ফেললো। মুখ থেকে মাস্ক সরাতেই তে স্তব্ধ হলো। অবিশ্বাস্য চোখে তাকালো। সে কি ঠিক দেখছে নাকি মনের ভুল? শুধু অস্পষ্ট স্বরে বলে উঠল, জাঙ্কুক স্যার। সেই চেনা চোখ, সেই মৃদু হাসি, সেই স্নিগ্ধ কণ্ঠস্বর, উইল ইউ ম্যারি মি? তে ঠোঁট কাঁপছে, হাত পা যেন অসাড়। কিছু বলতে চায়, কিন্তু ভাষা হারিয়ে গেছে। আশেপাশে মানুষজন দেখছে, কেউ কেউ ফিসফিস করছে, কেউ হাসছে। তের বান্ধবী এগিয়ে এসে বলল, কি রে বাকদ্য নাকি, উত্তর দিবি না? তে সবার দিকে তাকালো, তারপর আবারও জাঙ্কুকের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। আপনি আপনি এখানে? এসব কি?
কিন্তু আপনি তো অন্য কারো। তেজ যেন সব গুলিয়ে যাচ্ছে, কি বলবে কি করবে বুঝতে পারছে না। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে, ঘুম ভেঙে গেলে হারিয়ে যাবে এমন কিছু। জাঙ্কুক তের রিয়াকশন দেখে নিঃশব্দে হাসে, ধীর কণ্ঠে বলে, আগে উত্তর দাও, তারপর বাকি সব বলছি। আপাতত এইটুকু জেনে রাখো, তোমার চোখের চাহনিতে যে আকাঙ্ক্ষা দেখেছি তা আমার ভেতরে একটা অদৃশ্য ঘর তৈরি করেছে, যেখানে শুধু তুমি ছিলে। তোমার বাবা মায়ের কাছে গিয়েছিলাম অনেক আগেই, কিন্তু চেয়েছিলাম সঠিক সময় আসুক। আজ সেই দিন। সবাই নিঃশব্দ। তের বাবা মা একটু পিছন থেকে এগিয়ে এসে দাঁড়ালো। কিরে মা, এতদিনের গুছিয়ে রাখা স্বপ্ন যদি আজ সত্যি হয়, তবে তার উত্তর তো এখনই দিতে হয়, তাই না? তের চোখ ভিজে উঠল। যাকে ভোলার চেষ্টায় কত কিছু করলো, আজ সে তার সামনে হাত বাড়িয়ে আছে। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, হ্যাঁ আমি রাজি। এক মুহূর্তে চারপাশে করতালির শব্দ, হাসির রোল। জাঙ্কুক ধীরে ধীরে তের হাতের অনামিকায় সেই সোনালি আংটিটি পরিয়ে দিল। ক্যামেরার ফ্ল্যাশ যেন সেই মুহূর্তটাকে স্থির করে রাখলো অনন্ত সময়ের জন্য। রাত 10টা বাজে। বরযাত্রী বুক নিয়ে চলে গেছে। বাড়িটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তে সোফায় বসে আছে। তার একটু দূরেই জাঙ্কুক তার বাবার সাথে কথা বলছে। তে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ জাঙ্কুক এদিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। সেই ব্যক্তির নজর স্থির, তবে তে তাকিয়ে থাকতে পারলো না, চোখ নামিয়ে নিল। তখনই তের বাবা তের সামনে আসলো। তের মাকে উদ্দেশ্য করে বলল, চলো আমরা এখন ফিরে যাই, রাত হচ্ছে, সবাই তো চলে গেল। আর তে, তুই জামাই বাবার সাথে আসবি, আমরা যাচ্ছি, তোরা সাবধানে আসিস। বাবা তুমি সময় মতো রেখে যেও। কিছুক্ষণের মধ্যেই তের বাবা মা সেখান থেকে চলে গেল। এখন শুধু তে আর জাঙ্কুক। তে উঠে দাঁড়ালো। জাঙ্কুক তের কাছে গেল, আলগোছে হাতটা ধরলো। অনুভূতি শিহরণে কেঁপে উঠল তে। প্রাপ্তবয়স্ক জীবনে এই প্রথম কোন পুরুষের হাত ধরার অনুভূতি। আলতোভাবে ধরা সেই হাতটা তে হৃদয়ের গভীর কোন স্থানে কম্পন তোলে। তবে সে কিছু বলে না, চুপচাপ হেঁটে চলে পাশের গাড়ির দিকে। গাড়িতে উঠে বসতেই দরজাটা বন্ধ করে দেয় জাঙ্কুক। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করা শুরু করে। তে জানালার দিকে তাকিয়ে কিছুই কিন্তু সে দেখছে না, তবুও তার মনের ভিতর তোলপাড় চলছে। জাঙ্কুক মুখ ফুটে বলে উঠল, কি প্রশ্ন আছে এখন বলতে পারো, সব কিছুর উত্তর দিব। এসব কিভাবে কি? আমি তো মনে করেছি আপনি অন্য কারো। তে বাকি কথা শেষ করার আগেই জাঙ্কুক বলে উঠল, যাকে কেউ মনে করে দূরে গিয়েছিলে, ফেসবুকে দেওয়া ছবিটা, সে মেয়েটা ছিল আমার বোন। আমার জীবনে যেহেতু কেউ ছিল না, তাই প্রথম ভালোবাসা হিসাবে মা, আর দ্বিতীয় আমার বোনই হবে নিশ্চয়ই। তে স্তব্ধ। সে কি নাকি ভেবেছিল, ভেবেই লজ্জা লাগলো। জাঙ্কুক ঝঙ্কার তোলে হাসলো। তে লজ্জায় মাথা নিচু করে রইল। এখন বাজে রাত 11টা। রাস্তায় কেউ নেই বললেই চলে। বাসার সামনে দাঁড়িয়ে থাকা মুহূর্তটাও যেন নিঃশ্বাস থামিয়ে রাখা এক অনুভূতি। যাও, কালকে দেখা হবে। জাঙ্কুকের কথা মেনে নেয়। আজ যেন মুখে কথা আসছে না। তে যাওয়ার জন্য পা বাড়ায়, আবার যেতে গিয়েও থমকে দাঁড়ায় কিছু বলার আশায়। জাঙ্কুক এখনো দাঁড়িয়ে, তার স্নিগ্ধ চাহনি তার দিকেই। কিছু বলবে? তে ততক্ষণে জাঙ্কুকের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তাহার কণ্ঠ কিছু বলতে যাচ্ছে, কিন্তু ঠোঁট কাঁপছে, হয়তো ভয়ে নয়তো লজ্জায়। তে চোখ বন্ধ করে মুখ ফুটে একটা আবদার করে বসে, আপনাকে একবার জড়িয়ে ধরি। সবকিছু স্বপ্ন লাগছে, সবকিছু ভালো হচ্ছে, এই যেন অবিশ্বাস্য। জাঙ্কুক আবার হাসলো, দ্রুত কমিয়ে হাতে রাখলো তের গালে। স্বপ্ন নয় মেয়ে, এ হলো কঠিন বাস্তব। বাস্তবতা কঠিন, তাই হয়তো স্বপ্ন মনে হচ্ছে। এই যে আমি এত কাছাকাছি, হাতে হাতে রেখে আছি, এসব কি এখনো স্বপ্ন মনে হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দাও। তারপর কয়েকদিন পর যখন বিয়ে করে বাসায় নিয়ে যাব, তখন বিশ্বাস করিও। তে বোধহয় লজ্জা পেল, মাথা নিচু করে আবার উঠালো। এবার যাও। তে এবার পা বাড়িয়ে এগোয়, আর পেছনে তাকায় না, সোজা বাড়ির ভিতরে চলে গেল। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিঃশব্দে হাসলো। রুমে এসে আংটির দিকে তাকাতেই আংটিটা স্পর্শ করে মুখে এক চিলতে হাসি খেলে যায়। সবটা সত্যি। খুশিতে তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পরের দিন সকালে তার বান্ধবী এবং দুলাভাইয়ের রিসেপশন। দিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হওয়া শেষ, প্রায় বেডের উপর ফোন বাজছে। তে চোখে কাজল দেওয়া শেষ করে দৌড়ে এলো বেডের কাছে। ফোন রিসিভ করতেই প্রিয় পুরুষের কোমল কণ্ঠ শুনতে পেল, কোথায় তুমি? রেডি হওয়া শেষ হয়নি? আমি নিচে অপেক্ষা করছি। তে ধীরে শোধালো, আমি আসছি, 2 মিনিট। কিছু সময়ের মধ্যেই তে বেরিয়ে আসলো। জাঙ্কুক তের পায়ের শব্দ পেয়ে
তের দিকে তাকাতে তার চোখ আটকে গেল। তে লক্ষ্য করলো জাঙ্কুক তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তে লজ্জা পেল, চোখের ইশারা জানতে চাইলো কি তোমাকে সুন্দর লাগছে। কেমন সুন্দর? যে সুন্দরের ব্যাখ্যা নেই, শুধু জানি সুন্দর লাগছে, যাকে বলে নজর কাড়া সুন্দর। মুখখানা লজ্জায় লাল হয়ে গেল তের, সাথে আনন্দ লাগছে প্রিয় মানুষটির মুখে এমন প্রশংসা শুনে। দুজনেই গাইতে গিয়ে বসলো। হঠাৎই জাঙ্কুক তার পকেট থেকে একটি লাল গোলাপ তের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। একটা মানুষের এত পরিবর্তন, এটা আসলে অবিশ্বাস্য। আসলে ভালোবাসা মানুষকে পরিবর্তন করে তোলে। সে প্রিয়জনের কাছে অন্যরকম। সময়ের সাথে বদলে গেছে দিন। আর কিছুদিন পরেই তে আর জাঙ্কুকের বিয়ে। চারদিকে তারই তোড়জোড়ের শেষ নেই। বাড়ির প্রতিটি কোণে উৎসবের রং লেগেছে। আজ তের গায়ে হলুদ, দুপুর গড়িয়ে বিকেলে শেষ ভাগে জাঙ্কুকের সাথে তের একটু কথা হয় মেসেজে। অতঃপর রাত 12:40 অনুষ্ঠান প্রায় শেষের দিকে। বাড়ির বড়রা হুকুম দিলেন হলুদের অনুষ্ঠান সমাপ্ত করতে এবং সকলে ঘুমিয়ে যেতে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আবার রাত প্রায় 2টো বাজছে। বাড়ির পেছনের ছোট গেটটা ধীরে খুলে গেল। হুডি পরা এক পুরুষ দাঁড়িয়ে এই খাটে ছোট একটা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলো। সঙ্গে আরো দুজন। একজন ধীর কণ্ঠে বলল, দোস্ত দেখিস বিয়ের আগের রাতে বউকে হলুদ দিতে এসে শ্বশুর বাড়িতে চোর হিসেবে আবার মার না খাস। তোর না থাক, আমাদের তো একটা মান সম্মান আছে। জাঙ্কুক বিরক্ত হলো। শালা চুপ থাক। এমনিতেই রাগ উঠছে, নিজের ব্যক্তিত্বে বাঁচছে। শিক্ষক এমন অবুঝ প্রেমিকদের মতো করতে হচ্ছে। অবশ্য ভালোবাসা অনেক কিছু করাতে বাধ্য করে। বউ তো আমারই, লজ্জার কিচ্ছু নেই। এইদিকে তের বান্ধবী তেকে ডেকে আনাতে তে বলে উঠলো, এত রাতে ঘুম বাদ দিয়ে লুকিয়ে করে নিয়েছিস আমাকে। আবু দেখতে পেলে বাকি কথা বলার আগে সামনের ব্যক্তিকে দেখে তের মুখ বন্ধ হয়ে যায়। সে কি সঠিক দেখছে? উনি এখানে কেন? ভাই আমরা পাহারা দিচ্ছি, কিন্তু কেউ দেখে ফেললে বলবে আপনি পাগল। জাঙ্কুক হেসে ফেলে। প্রেম মানুষকে পাগল করে। তের বান্ধবী সহ বাকি অন্য দুজন সাইডে গেল। বাগানের পেছনের দিকে হওয়ায় কেউ আসে না, সবাই ওই দিকে ব্যস্ত। তবুও সাবধানের মার নেই। আপনি এখানে এখন কেন? এসেছি হলুদ দিতে, নিজের হাতে দিতে চেয়েছিলাম। গোপনে এসেছি, ভয় নেই, কেউ জানে না। তে কিছু বলার আগে সে ছোট ব্যাগটা থেকে একটা কাপড়ে মোড়ানো ছোট কৌটা বের করলো। খুলে একটুখানি হলুদ নিয়ে ধীরে ধীরে তের নিকট এলো। এতটা কাছাকাছি আসার কারণে নিঃশ্বাসের ভার পড়ছে তের মুখের উপর। জাঙ্কুক ডান হাতে হলুদ ছোঁয়ালো তের গালে এবং ডান পাশের কোমরে। এ তীব্র অনুভূতিতে চোখ বন্ধ করে নিল। নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, বুক ধুকধুক করছে। তের হলুদ মিশ্রিত মুখশ্রীর দিকে স্থির হয়ে তাকিয়ে আছে জাঙ্কুক। বদ্ধ চোখের উপর ফু দিতে চোখ খুললো। জাঙ্কুকের হাত দুগাল স্পর্শ করলো। এই হলুদের স্পর্শে আমার যতটুকু ভালোবাসা আছে সব মিশে থাকুক। কাল থেকে তোমার প্রতিটি দিন, প্রতিটি সকাল হয়ে উঠুক আমার। তে চুপচাপ নয়নে তাকিয়ে আছে, অনুভূতি বিমোহিত। জাঙ্কুক পেছনে পা ফেলে চলে গেল। তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ডান হাতে রাখলো জাঙ্কুকের হলুদ দেওয়া গালে। পরের দিন বিয়ে বাড়ির সমস্ত আয়োজন যে কারণে সেই কাঙ্ক্ষিত সময়টা এসে গেল। বিয়ে পড়ানো শেষ, এখন শুধু কবুল বলা বাকি। কিছু সময়ের মধ্যেই দুজনের বিয়েটা সম্পূর্ণ হয়। ঘর ভর্তি ফুলের ঘ্রাণ, হালকা নরম আলো আর মেঝেতে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। তে লাল বেনারসিতে বিছানার এক কোণে বসে আছে, মাথায় ওড়না টানা, চোখ নিচু। শব্দহীন এক অনুভূতির মাঝেও যেন আশ্চর্য এক প্রশান্তি। কিছুক্ষণ পর দরজা খুলে জাঙ্কুক ঘরে প্রবেশ করে। দরজা বন্ধ করে দিয়ে তারপর তের দিকে পা বাড়ায় ধীরে ধীরে। জাঙ্কুক নিঃশব্দে গিয়ে বসে তের সামনে। তের মাথায় রাখা ওড়নাটা দু হাতে উপরে তুলে তাকিয়ে রয় তের পানে। তের শ্বাস থেমে যায়। এতদিন যে মানুষটার চোখে চোখ রাখতো, ভয় পেত, আজ সে তার জীবন সঙ্গী। জাঙ্কুকের নিঃশব্দ কণ্ঠ, এই লাল বেনারসি, এই ফুলের ঘ্রাণ, সব ফিকে হয়ে যায় তোমার পাশে বসতে। তে একটু লজ্জায় মাথা নিচু করে নেয়। একটু সময় পরে সে ধীরে হাতে তুলে নেয় তের গাল। এই চোখ দুটোতে আমি আর আমার পৃথিবী খুঁজে পাই। ভালোবাসার শুরু অনেক আগেই ছিল। আজ থেকে তার নাম হলো, একটা ঘর হলো, এখন হবে সুখের সংসার। জাঙ্কুক তের মাথার ঘোমটা সরিয়ে তের কপালে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তের গা কেঁপে ওঠে এক অজানা আবেগে। শরীরে মনে আত্মায় একটা স্পর্শ বয়ে চলে। জাঙ্কুক হাত বাড়িয়ে তার হাতটা নিজের হাতে নেয়। চলো, আজ থেকে একসাথে চলা শুরু হোক। এই রাত তোমার আমার, শুধু আমাদের। কথা বাড়ায় না আর। ঘরের বাতাসে কেবল নিঃশ্বাসের শব্দ। জাঙ্কুক অনুমতি চাওয়ার পর
তেও অতি সন্ধিপর্ণে জাঙ্কুকের হাতে নিজেকে সমর্পণ করে দেয়। মৃদু ফুলের সুবাস আর নরম মাটির মতো ভালোবাসায় মিশে যেতে থাকে দুজনার হৃদয়ে। ভোর হতে শুরু করেছে, আকাশে ফিকে আলো, চারপাশে পাখির ডাকার বাতাসে নতুন জীবনের ঘ্রাণ। তেজ চোখ খুলতে একটু সময় লাগে। অচেনা ঘর, অচেনা বিছানা, কিন্তু পাশের মানুষটা যে চিরচেনা। জাঙ্কুকে হাতিয়ে তেয়ের কাজ জড়িয়ে রেখেছে। ঘুমন্ত মুখটা এত শান্ত, যেন পৃথিবীর সব শান্তি এখানে জমে আছে। তে ধীরে উঠে বসে, এলোমেলো চুলগুলো বেঁধে নেয়, তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছু সময় পর তে মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। গায়ে জড়ানো একটি লাল শাড়ি। তে বেরিয়ে দেখে জাঙ্কুক উঠে পড়েছে। দৃষ্টি লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, কি দেখছেন? নববধূর নতুন অপরূপ সৌন্দর্য, যা আমাকে বিমোহিত করে রাখছে প্রতিক্ষণ। তে কিছু বলে ওঠার আগেই জাঙ্কুক তের হাত ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। তেকে নিজের শক্ত বাঁধনে আটকে নিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।